हमें देखना है कि डाल में कुछ काला है या सब कुछ काला है। আজকে সুপ্রিম কোর্টে মহামান্য প্রধান বিচারপতির এই মন্তব্য নিয়োগে দুর্নীতি থেকে শুরু করে সর্বোচ্চ আদালতে শুনানি পর্বে কি হলো তার একটা নির্যাস বলা যেতে পারে। দেখুন, বৈধ এবং অবৈধ চাকরি প্রাপকদের তালিকা আলাদা করা যাবে কিনা, যদি আলাদা করা না যায় তাহলে পুরো প্যানেল বাতিল হবে কিনা, এইটা তো লাখ টাকার প্রশ্ন। কিন্তু এই আলোচনায় আপনাদের সামনে রাখবো যে আজকে রাজ্য থেকে শুরু করে স্কুল সার্ভিস কমিশনকে কোন কোন প্রশ্নে সর্বোচ্চ আদালতে অস্বস্তির মুখে পড়তে হয়েছে। এবং অবশ্যই নজরে থাকবে বাংলাদেশ, যেখানে ফের এক হিন্দু পরিবারের রহস্য মৃত্যু, আর তারই মধ্যে পাকিস্তানের বাংলাদেশ প্রীতির নতুন এক ছবি সামনে এসেছে। আমরা এই নিয়ে আলোচনা করব, কিন্তু শুরুতে আজকের গুরুত্বপূর্ণ কিছু বিষয়। ওএমআর এর মিরর ইমেজ না রাখা থেকে অতিরিক্ত শূন্য পদ, আদালতে প্রশ্নের মুখে রাজ্য থেকে শুরু করে এসএসসি। এই প্রশ্নের মুখে কলকাতা হাইকোর্টেও পড়তে হয়েছিল রাজ্য থেকে এসএসসি কে, এবং সুপ্রিম কোর্টেও পড়তে হয়েছে। সিবিআই এর উদ্ধার করা ওএমআর এর স্ক্যান কপি আমাদের নয় দাবি করছেন 300 জন বিতর্কিত চাকরি প্রাপক। ফলে এইখানে প্রশ্ন, এইবারে চাল এবং কাকর আলাদা করা যাবে কিভাবে? চাল থেকে কাকর আলাদা হবে নাকি এসএসসির পুরো প্যানেল বাতিল? নজর সুপ্রিম কোর্টে। এইখানে দেখার বিষয় যে হাইকোর্টের রায় কি আগামী দিনে বহাল থাকবে। ওপার বাংলায় দুষ্কৃতীদের হাতে এপার বাংলার কৃষক আক্রান্ত, ভর্তি হাসপাতালে। একেবারে আপনারা জানেন যে দীর্ঘ একটা অংশ, তাতে কোনো কাটাতার নেই। ওপার বাংলা থেকে দুষ্কৃতীরা এসে এপার বাংলা এবার আক্রমণ চালাতে শুরু করছে। বন্ধু ইউনূসের সঙ্গে গঠনমূলক আলোচনা, করমর্দনের ছবি পোস্ট করলেন পাক প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডেলে এই ছবি পোস্ট করেছেন পাক প্রধানমন্ত্রী। ফলে বাংলাদেশের পাকিস্তানের সঙ্গে এবং পাকিস্তানের বাংলাদেশ সঙ্গে পারস্পরিক প্রীতি ক্রমশ যেন আরো মধুর হচ্ছে, যেটা ভারতের কাছে কতটা উদ্বেগের বিষয় এই আলোচনাতে সেটাও আমরা তুলে আনবো। সিবিআইতে অনাস্থা, নতুন করে তদন্ত শুরুর আবেদন নিয়ে হাইকোর্টে আরজিকর হাসপাতালের নিহত চিকিৎসকের পরিবার। একেবারে আপনারা জানেন সিবিআই চার্জশিট দিতে না পারার জন্য দুজন জামিন পেয়ে গিয়েছেন, তারপরেই পরিবার মুভ করেছে কলকাতা হাইকোর্টে। প্রমোটার পিটিয়ে পগার পার, 5 দিন পরেও অধরা বাগুইয়াটির অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর। এখনো পর্যন্ত তার কেশাগ্র স্পর্শ করতে পারেনি পুলিশ। কিন্তু শুরুতে আপনাদের দেখাতে চাইবো দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। নিয়োগ দুর্নীতি মামলায় ওএমআর নিয়ে সুপ্রিম কোর্টে ছত্রে ছত্রে প্রশ্নমানে বিদ্ধ হয়েছে স্কুল সার্ভিস কমিশন। ওএমআর শিট কবে নষ্ট করে দেওয়া যায়, তার কোনো নিয়ম আছে কিনা ইত্যাদি বেশ কিছু প্রশ্নের উত্তর রাজ্যের থেকে আজকে সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে। সরাসরি নিউজ রুমে চলে যাব, অতনু হালদার আমাদের প্রতিনিধি রয়েছে। অতনু, এই বিষয়গুলো হাইকোর্টেও আলোচিত হয়েছে, হাইকোর্টেও প্রশ্নের মুখে রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশনকে পড়তে হয়েছে, আজকেও পড়তে হয়েছে। আমি বলছি এই বিষয়টা আদালতে যা হয়েছে এর আগে এবং আজকে যা হলো কতটা আলাদা? তুমি তো জানো যে 2016 সালের এই এসএসসি নিয়োগ দুর্নীতির যে অভিযোগ, এবং এই 2016 সালের এই যে প্যানেল, যে যাতে গ্রুপ সি, গ্রুপ ডি, ক্লাস 9, 10, ক্লাস 11, 12-এর প্রায় 26,000 চাকরিজীবী যারা চাকরি করছেন, অভিযোগ হচ্ছে এদের মধ্যে একটা বড় অংশের চাকরিজীবী তারা অবৈধভাবে চাকরি পেয়েছেন, জালিয়াতি করে চাকরি পেয়েছেন। এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের বিশেষ বেঞ্চ, তুমি জানো যে এই পুরো 26,000-এর প্যানেল বাতিল করে দিয়েছিলেন। এবং তারপর রাজ্য সরকারের তরফ থেকে, এসএসসির তরফ থেকে, চাকরিজীবীদের তরফ থেকে হাইকোর্টে একাধিক আবেদন, হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে একাধিক আবেদন জমা পড়ে সুপ্রিম কোর্টে। এবং সুপ্রিম কোর্টে এর আগের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এই মামলার শুনানি হচ্ছিল, এবং আজকে এই মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টের এখনকার প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার এজলাসে। সঞ্জীব খান্নার এজলাসে আজকে এই শুনানির মূল বিষয় যদি ছিল, তাহলে মূল বিষয় হচ্ছে যে কিভাবে এখানে যোগ্য চাকরি প্রার্থী এবং অযোগ্য চাকরি প্রার্থীদের আলাদা করা যায়, নাকি এক্ষেত্রে আলাদা করা যাবে না, পুরো প্যানেলই বাতিল করতে হবে। তুমি জানো যে সুপ্রিম কোর্টের স্টে রয়েছে এই চাকরি বাতিলের ওপর, নাহলে হাইকোর্টের অর্ডার ছিল সমস্ত চাকরি বাতিল করে দেওয়ার। সুপ্রিম কোর্টে একটা চেষ্টা চলছিল যে কোনোভাবে যদি যোগ্য চাকরি প্রার্থীদের আলাদা করা যায় এবং অযোগ্য চাকরি প্রার্থীদেরও আলাদা করা যায়, সেক্ষেত্রে কিসের ভিত্তিতে আলাদা করা হবে? কারণ কোনো অরিজিনাল ওএমআর সিট রাখা নেই, কোনো ওএমআর সিটের মিরর ইমেজ রাখা নেই। শুধুমাত্র সিবিআই তদন্তে নেমে গাজিয়াবাদে এই ওএমআর সিটের তৈরি করে যারা পরীক্ষা নিয়েছিলেন, সেই সংস্থার এক আধিকারিকের বাড়ি থেকে 3টা হার্ড ডিস্ক পাওয়া যায়, যার থেকে এই ওএমআর সিটগুলো পাওয়া গেছে। এখন সেই ওএমআর সিটগুলো এখানে প্রামাণ্য নথি হিসাবে ব্যবহার করা যাবে কিনা, সুপ্রিম কোর্টের সওয়াল জবাবের মূল বিষয় ছিল আজকে সেটা। কেন বলছি, সেখানে সুপ্রিম কোর্ট বলেছে
যে এই ওএমআর সিটের মধ্যে 22 লক্ষ পরীক্ষার্থী যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের প্রত্যেকের ওএমআর সিট আছে তো? এই ওএমআর সিট যেগুলো রয়েছে এইগুলো সত্যতা নির্ণয় করা সম্ভব হবে তো? সিবিআই জানিয়েছে নিরপেক্ষ একটা অবস্থান নিয়ে তারাই ওএমআর সিটগুলো সমস্ত সত্য কিংবা অসত্য কোনো কিছুই বলছেন না, তারা এগুলো উদ্ধার করেছেন, শুধু তারা সেইটুকুই বলছেন। কিন্তু এই ওএমআর সিটগুলোর পূর্ণ দায়িত্ব তারা নিচ্ছেন না। তাহলে এখন সবথেকে বড় প্রশ্ন হলো যে কিসের ভিত্তিতে যোগ্য অযোগ্য প্রার্থীদের আলাদা করা সম্ভব হবে, এইটা এক প্রশ্ন। দুই হচ্ছে, যদি যোগ্য অযোগ্য প্রার্থীদের আলাদা করা সম্ভব না হয়, হাইকোর্টের মতনই রায় বজায় থাকে সুপ্রিম কোর্টে, সেক্ষেত্রে এই যে যোগ্য চাকরি প্রার্থীদেরও চাকরি যাবে এই রকম একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য, তাহলে এর দায় কে নেবে? এসএসসি নেবে, রাজ্য সরকার নেবে, নাকি মধ্যশিক্ষা পর্ষদ নেবে? কে নেবে এই দায়? মূলত আজকে রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে একটি লিস্ট দেওয়া হয়। সেই লিস্টটাতে তারা অ্যারাউন্ড 3000 মতো, 3000-এর খানিক কম, 2900 সামথিং তারা বলছে তারা আইডেন্টিফাই করেছে। আমরা বলছি ফিগারটা অনেকটাই কমিয়ে রেখেছে, কারণ আমরা যা হাইকোর্ট রেকর্ড অনুযায়ী পাচ্ছি সেটা মোর দ্যান 6000-7000 হবে। এতদিন অবধি হাইকোর্টে ওরা কোনোদিনই তারা এই স্যাগ্রিগেটেড লিস্ট স্কুল সার্ভিস কমিশন দেয়নি। এই ফার্স্ট টাইম সুপ্রিম কোর্টে এসে তারা স্যাগ্রিগেশনের কথা বলছে, এবং এটা অ্যাডমিটেড পজিশন এখন দাঁড়িয়ে যাচ্ছে যে না, এই এন্টায়ার প্রসেসটাতে দুর্নীতি হয়েছে। এটা এফিডেভিট অন রেকর্ড স্কুল সার্ভিস কমিশনের, যে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট হয়েছিল, সুপার নিউমেরিক পোস্টে স্কুল সার্ভিস কমিশন এফিডেভিট দিয়ে কলকাতা হাইকোর্টের কাছে জানিয়েছিল যে তারা যারা ইলিগালি অ্যাপয়েন্টেড সুপার নিউমেরিক পোস্টে তাদেরকে রাখতে চায়। এটা সম্পূর্ণ বেআইনি। এবং এই একটা জিনিস আমরা যেটা তুলে ধরতে চাই কোর্টের কাছে, সেটা হচ্ছে হলো যে এই একটা জিনিসে বোঝা যায় দুর্নীতির জলটা কত গভীর, কত দূর অবধি দুর্নীতি হয়েছে। যে যারা টেন্টেড ক্যান্ডিডেটের হয়ে বলছেন, বা যারা টেন্টেড ক্যান্ডিডেট হিসেবেই নিজেকে বলছে যে না আমার টেন্টেড আছে, এই ভুল হয়েছে ওই ভুল হয়েছে, আবার কেউ কেউ বলছেন শুনানির সময় যে আমার কোনো লিস্টে নাম নেই। শুনানি থেকে এটা স্পষ্ট হচ্ছে আমাদের মতে যে এখানে দুর্নীতি হয়েছে, একটা বড় অংশই দুর্নীতি হয়েছে। আগামী 7 তারিখে আবার শুনানি হবে, তখন দেখা যাক সুপ্রিম কোর্ট কি রায় দেয়। দেখুন, আপাতত দুটো সম্ভাবনা রয়েছে। এক হচ্ছে বৈধ এবং অবৈধ চাকরি প্রাপক যারা, তাদের আলাদা করা সম্ভব হলো, অথবা পুরো প্যানেল বাতিল করা হলো, যেটা হাইকোর্টের রায় সেটাই বহাল রইল সর্বোচ্চ আদালতে। আমি অর্ণব সাহার কাছে আসতে চাইবো। অর্ণব দা, তার মানে বৈধ এবং অবৈধ চাকরি যদি প্রাপকদের আলাদা করা যায়, তাহলে নিঃসন্দেহে যারা এই মুহূর্তে অপেক্ষা করছেন দুর্নীতি মুক্ত একটা প্যানেল সামনে আসার জন্য, তাহলে সেই চাকরি প্রার্থীরা হয়তো সুযোগ পাবেন। প্রশ্ন উঠবে, এই যে 8 বছর তাদের অপেক্ষা করতে হলো, এই সময়গুলো তাদের কে ফিরিয়ে দেবে? এক, আর পুরো প্যানেল যদি বাতিল হয় তাহলে যোগ্য যারা তারাও, তার মানে এই দুর্নীতির জন্য তারাও সেখান থেকে বাদ পড়ছেন। আমার মূল প্রশ্ন হচ্ছে এইখানে, এই দুটোর ক্ষেত্রে একটাও যদি হয়, সেক্ষেত্রে রাজ্য বলুন, স্কুল সার্ভিস কমিশন বলুন, মধ্যশিক্ষা পর্ষদ বলুন, কেউ কি দায় অস্বীকার করতে পারে? আমি তার আগেই বলি যে 2015 সালের যে উচ্চ প্রাথমিক, তার যে 14,052 জনের যে তালিকা, সেই তালিকা নিয়েও দীর্ঘদিন ধরে একটা মামলা চলেছে। এবছর 24শে সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে তার একটা মীমাংসা হয়েছে, এবং সেই মীমাংসার পর তাদের প্রত্যেকেরই চাকরি থাকবে, এটাই সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছেন। এবং সেই আদেশের পর যেটা হয়েছে যে সংসদ থেকে তাদের প্রত্যেকের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে, এবং সেটা অলমোস্ট শেষের পথে। এবং এক্ষেত্রেও আমি বলছি 2023 ডিসেম্বর এবং 2024 জানুয়ারিতে হাইকোর্টকে কিন্তু আমাদের এসএসসির তরফ থেকে 3টে হলফনামা দেওয়া হয়েছিল, এবং 3টে হলফনামা একেবারে ক্যাটেগরিক্যালি দেখানো হয়েছিল যে 4টে যে আলাদা আলাদা ক্ষেত্র, সেই 4টে আলাদা আলাদা ক্ষেত্র মিলিয়ে মোট 5250 জন তারা একটা মুখোমুখি চিহ্নিত করেছিলেন, যে এই চিহ্নিত করা লোকগুলো হচ্ছে, এরা হচ্ছে অবৈধভাবে, মানে এদের মধ্যে এদের যোগ্যতা নেই, এরকমভাবে করা হয়েছে সেটা। সুতরাং এখানে বাছাই করা যাচ্ছে, এটা কিন্তু এখনো পর্যন্ত, আজকেও যখন সুপ্রিম কোর্ট বলেছে এই কথা, সেখানে কিন্তু সুপ্রিম কোর্টে এই কথা যখন এসএসসি বলেছে, কিসের ভিত্তিতে আমি বলছি, না আমি আপনি একটা বিষয় ক্লিয়ার করুন, সেটা যে বাছাই করা যাবে তার একটা ডেটাবেস থাকবে। এখন একমাত্র ডেটাবেস যেটা রয়েছে সেটা হচ্ছে গাজিয়াবাদ থেকে বাজেয়াপ্ত করা, সিবিআই এর বাজেয়াপ্ত করা 3টে হার্ড ডিস্কের ওএমআর শিটের স্ক্যান কপি। আজকে 300 জন চাকরি প্রাপকের আইনজীবী বলছেন যে এইগুলো তাদের নয়। আমি বলছি তাহলে এই স্ক্যান কপির সত্যতা নিয়ে তো প্রশ্ন উঠছে, কিসের ভিত্তিতে আপনি আলাদা করবেন?
আমি যেটা বলছি সেটা হচ্ছে যে নিয়মটা পাল্টে দেওয়া হয়েছিল পার্থবাবু আসার পর যে নিয়মটা পাল্টে দেওয়া হয়েছিল, যে তার আগে নিয়ম ছিল যে 3 বছর ওটা সংরক্ষণ করতে হবে, ঐমাসিক সংরক্ষণ করতে হবে, সেটাকে কমিয়ে এনে 1 বছর করা হয়েছিল। সেটা তো একটা অবশ্যই একটা বিরাট বড় একটা ভ্রান্তি হয়েছিল, বিরাট বড় একটা ভুল হয়েছিল, যে কারণে সেই জায়গা থেকে চেঞ্জ করে এখন 10 বছর করা হবে এটা বলা হয়েছে। বুঝলাম, আমি এখানে ওই জায়গা থেকেই করা হয়েছে, ওই জায়গা থেকেই করা হয়েছে, বুঝলাম যে 1 বছর পরে আপনি পুরো ওএমআরসি নষ্ট করে দিলেন, কারণ লাখ লাখ ওএমআরসি টাকা সম্ভব নয়, বুঝলাম, কিন্তু তার কোনো মিরর ইমেজ কেন রাখা হবে না, এইটা কিন্তু সুপ্রিম কোর্ট আজও প্রশ্ন তুলেছে। আমি অভ্র সেনের কাছে আসতে চাইবো এবং এই প্রসঙ্গে আসতে চাইবো সুপার নিউমারারি পোস্ট, এই নিয়ে হাইকোর্টে প্রশ্নের মুখে কমিশন রাজ্য পড়েছিল, আজকেও সে একই প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্যকে এই সুপার নিউমারারি পোস্ট নিয়ে। এই সুপার নিউমারারি পোস্ট নিয়ে কি বলেছিলেন কয়েকদিন আগে বিরোধী দলনেতা, দেখাবো, তারপর অভ্রর কাছে আসছি, দেখুন। আমি কোর্টের পাটে ঢুকবো না, মমতা ব্যানার্জি সহ পুরো মন্ত্রিসভাকে জেলে দেওয়া উচিত, যারা 2022-এর 5ই মে ক্যাবিনেটে রেজুলেশন করেছে। অভ্র, দেখুন, হাইকোর্টের যে রায় এসেছিল তার 218 নম্বর পাতায় পরিষ্কার লেখা রয়েছে যে দে হ্যাড রিজলভ টু ক্রিয়েট সুপারনিউমারারি পোস্টস টু অ্যাকোমোডেট দ্য ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট। এটা কিন্তু হাইকোর্ট নিজের রায় পরিষ্কার লিখে দিয়েছে। আবার যদি আপনি 273 পাতায় আসেন হাইকোর্টের রায়ে, যেটা নিয়ে এই রাজ্য সরকারের খুব লাফালাফি শুরু হয়ে গেছিল, সেখানে হাইকোর্ট বলে দিয়েছিল কি সিবিআই উইল আন্ডারটেক ফার্দার ইনভেস্টিগেশনস উইথ রিগার্ড টু দ্য পার্সনস ইনভলভড in the state government approving creation of supernumerary post to accommodate illegal appointments. If necessary, CBI will undertake custodial interrogation of such people involved. custodial interrogation মানে হয়েছিল কিন্তু কোনো অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি। না, আমি বলছি এই হাইকোর্ট এই মামলা চলাকালীন অর্ণবদা যে বলছে না, অর্ণবদা একটা জিনিস খুব সুন্দরভাবে লুকিয়ে গেলেন। ক্যাবিনেট মেমোটা পেশ করা হয়েছিল রাজ্যের তরফে, যে ক্যাবিনেটে সর্বসম্মতিক্রমে এই 2022-এর 5ই মে একজনকেও কিন্তু সুপারনিউমারি চাকরি দেওয়া হয়নি, সুপারনিউমারি পোস্টগুলো তৈরি করা হবে, চাকরি দেওয়া হয়নি। না, মাঝখানে বলি এটা করবেন না। আমার বক্তব্য হচ্ছে, আমি এবিপি আনন্দের আগের রিপোর্টগুলো দেখছিলাম, 29শে এপ্রিলও আপনারা ঠিক সেম রিপোর্ট করেছেন যে যারা ইললিগাল অ্যাপয়েন্টি তাদেরকে চিহ্নিতকরণ করতে হবে, এটা সুপ্রিম কোর্ট বলেছিল। মাঝখানে এতগুলো মাস বেরিয়ে গেল, আপনারা কি করেছেন রাজ্য সরকারের তরফ থেকে? কিছু করেছেন? আবার ওই এক ভাঙা টেপ রেকর্ডার বাজিয়েছেন। আমার বক্তব্য হচ্ছে, রাজ্য সরকার কেন সুপ্রিম কোর্টে গেছিল? রাজ্য সরকার যারা আসল চাকরি প্রাপক এবং যারা নকল চাকরি প্রাপক তাদেরকে আলাদা করার জন্য যায়নি। যেহেতু সিবিআইকে এই অর্ডারটা দিয়েছিল হাইকোর্ট, যে যারা এই ডিসিশনটা নিয়েছে, মানে আমাদের রাজ্যের ক্যাবিনেটের মন্ত্রীরা, তাদেরকে কাস্টোডিয়াল ইন্টারোগেশন পর্যন্ত করা যাবে, তাই তখন দৌড়ে দৌড়ে সুপ্রিম কোর্টে এরা যায়। দেখুন, এখন প্রশ্ন হচ্ছে যে ডাল মে কুচ কালা হ্যায় ইয়া সব কুচ কালা হ্যায়। ডাল মে কুচ কালা হ্যায় এটা যদি হয়, তাহলে ডাল আর কালো যেটা সেটাকে আলাদা করা সম্ভব কিনা, যদি সম্ভব না হয় এবং সব কুচ কালা হয় এমনটা যদি হয়, এবং শায়নদীপ পুরো প্যানেল বাতিলের হাইকোর্টের রায় যদি বহাল থাকে সর্বোচ্চ আদালতে, আমরা এতদিন দেখে এসেছি যে অযোগ্যরা সাদা খাতা জমা দিয়ে তারা চাকরি পাচ্ছে, তাহলে কি এই দিনটাও আমাদের দেখতে হবে যে যোগ্য চাকরিজীবী যারা চাকরি করছে এই দুর্নীতির কারণে তারাও চাকরি হারাচ্ছে? অর্ণবদা প্রথমে বলি, জেনে শুনে ভুল বললেন, মিথ্যে বললাম না। আপার প্রাইমারি কেসটা সম্পূর্ণ ডিফারেন্ট, ওটার হাইকোর্টই রায় দিয়েছিল নিয়োগ করতে হবে, কয়েকজন সংরক্ষণের প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে গেছিল, সুপ্রিম কোর্ট বলেছিল হাইকোর্টের রায়টাই কন্টিনিউ হবে, আর এটার সঙ্গে এসএসসিটা মিলিয়ে দিল। আমার মনে হয় কালামে থোড়া থোড়া ডাল হয়, এটুকু বলতে পারি। এটা একটা কার্যত সরকারি জালিয়াতি শুদ্ধতি, এই জালিয়াতিটার সঙ্গে মন্ত্রিসভা পর্যন্ত যুক্ত। শুধু ওএমআর সিট নিয়ে আলোচনা হচ্ছে না, 17 রকমের দুর্নীতি করেছে এই এসএসসি এবং মন্ত্রিসভার পরামর্শে, এবং তৃণমূলের নেতাদের চাকরি বিক্রি করার সুযোগ করে দেওয়ার জন্য। সেগুলো ওয়েবসাইটে এই এসএসসি জানিয়েছিল যে হ্যাঁ দুর্নীতি হয়েছে, তখন আজকে সুপ্রিম কোর্টে যেতে হচ্ছে। এতগুলো মাস, এতগুলো বছর অতিক্রান্ত, অনেকের বয়স পেরিয়ে যাবে, কিন্তু প্রথম হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ বলেছিল যে আপনারা যোগ্য অযোগ্য পার্থক্য করুন, তখন বলেছিল যোগ্য অযোগ্য পার্থক্য করা যাবে না, তৃণমূলে চোর আর সৎ এটা পার্থক্য করা কঠিন। কিন্তু এখানে অযোগ্য যোগ্য, যে অযোগ্যদের এসএসসি কমিশন তারা রিক্রুটমেন্ট করেছে, তারা অযোগ্যদের আলাদা করতে পারবে না। 20 বছর একটা ওএমআর সিট যে কোনো চাকরি পরীক্ষা রক্ষা করার কথা, সেখানে 1 বছরের মধ্যে সেই চাকরি এগুলো সবটা নষ্ট করে দিল এবং যোগ্য প্রার্থীদের আসলে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিল এই এসএসসি। এই যে হাইকোর্ট তো নোটিশ পাঠিয়েছিল যে এই মামলাটা বিচারাধীন, কাদের কি বক্তব্য আছে এটা জানান। তখন যদি এসএসসি অযোগ্যদের বাদ দিয়ে যোগ্যদের প্রোটেকশন দিত, তাহলে আর এই যোগ্যদের বিপদে পড়তে হতো না। আর আমার কথা হলো যে এই সুপার নিউমেরিক পোস্ট যখন এই মামলা চলছে তখনও কিছু রিক্রুটমেন্ট করা হলো এসএসসি, এবং সেই অবৈধদের চাকরি রাখার জন্য সুপার নিউমেরিক পোস্ট
রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত থেকে মন্ত্রিসভায় সিদ্ধান্ত করে এই জালিয়াতিতে মদত দেওয়া। আমি এখানে সুমন রায়চৌধুরীর কাছে আসবো। আমার এই প্রশ্নটা খুব সঙ্গত কারণে থাকবে। আজকে কোর্টে রাজ্যের আইনজীবী বলছেন সিবিআই রিপোর্ট দিয়েছে বৈধ অবৈধ আলাদা করা সম্ভব। তাহলে এতদিন কারুর চাকরি যাবেন না, এটা কিসের ভিত্তিতে আপনি বললেন? মানে একেবারে রাজ্য সরকারের তরফে, শাসক দলের তরফে কিসের ভিত্তিতে বলা হচ্ছিল? না, ওটা বাংলার মাননীয় বাংলার মুখ্যমন্ত্রী ওনাকে বলে দিয়েছিল বলতে, তাই উনি বলেছেন, এর কোনো ভ্যালিড গ্রাউন্ড নেই। আমার এটা অদ্ভুত লাগলো শুভ্রজিৎ, আজকে প্যানেলের শুরুতে এখানে অধ্যাপক অর্ণব সাহা রয়েছেন, উনি একটা দারুণ সুন্দর কথা বললেন। 2015 সালের প্যানেল নিয়েও নাকি এটা মামলা হয়েছিল। তাহলে 2015 সালের প্যানেল নিয়ে যদি মামলা হয়, তাহলে 2016 সালের প্যানেল নিয়ে মামলা হওয়াটা বা দুর্নীতিটা বেরিয়ে আসাটা এটা ওদের অধিকার, এই শিক্ষা দপ্তরের অধিকার, এই বাংলার অধিকার। এক। 2 নম্বর হচ্ছে রাজ্য সরকারকে কেন সুপ্রিম কোর্টে যেতে হলো, প্রতি ক্ষেত্রে কেন হায়ার কোর্টগুলোতে যেতে হয় নিচের কোর্টের জাজমেন্টকে চ্যালেঞ্জ করে, এটা বাংলার মানুষ বারবার প্রশ্ন করছে। বাংলার মানুষ এটাও প্রশ্ন করছে, এত শিক্ষার মতন একটা সেন্সিটিভ দপ্তরে দুর্নীতি হওয়ার পরও কেন মন্ত্রিসভা পদত্যাগ করছেন না, কোনো শিক্ষামন্ত্রী কেন পদত্যাগ করছেন না, এটাও বাংলার মানুষ জিজ্ঞেস করছে। এবার একটা কথা জিজ্ঞেস করি, ধরুন যোগ্য প্রার্থীদের চাকরি চলে গেল, ধরে নিলাম পুরো প্যানেল বাতিল হলো, যোগ্য প্রার্থীদের চাকরি গেল, এরপরে বাংলার মাননীয়া কি বলবেন এই যোগ্য প্রার্থীদের? আপনারা এসে পাড়ায় পাড়ায় আপনাদের অঞ্চলে অঞ্চলে আমাদের দলের লোকেরা যে সিন্ডিকেট রাজ চালাচ্ছে তাতে যোগদান করুন, আপনাদের আর শিক্ষা কথা করতে হবে না। এই জায়গায় বাংলাকে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এনে দাঁড় করালেন। দেখুন কি হবে না হবে এটা তো পরে শুনানিতে আরো বিষয়টা পরিষ্কার হতে পারে। আমাদের অবশ্যই নজর থাকবে সর্বোচ্চ আদালতের জানুয়ারি মাসের 7 তারিখের যে শুনানি রয়েছে সেদিকে। অসম পুলিশের অপারেশন প্রঘাত, গ্রেফতার 8 জন জঙ্গি। বাংলাদেশের অস্থিরতার মধ্যে মুর্শিদাবাদ থেকে 2 জন জঙ্গি গ্রেফতার হয়েছেন। ধৃত মনিরুল শেখ এবং মোহাম্মদ আব্বাস আলী জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলার সদস্য বলে অনুমান করছে পুলিশ। জঙ্গি সংগঠন আল কায়দার শাখা সংগঠন হচ্ছে বাংলাদেশের এই আনসারুল্লাহ বাংলা। কেরল থেকে গ্রেফতার মোহাম্মদ সাদ রাদি নামে আরও এক জঙ্গি। ধৃত সাদ রাদি বাংলাদেশের রাজশাহীর বাসিন্দা। অগাস্টে বাংলাদেশে অস্থিরতা শুরু হয়। আপনারা জানেন যে 5ই অগাস্ট একেবারে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তারপর থেকে অস্থিরতা বাড়তে থাকে। নভেম্বরে ভারতে পাঠানো হয় মোহাম্মদ সাদ রাদিকে। জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলার প্রধান জসিমউদ্দিন রহমানের ঘনিষ্ঠ মোহাম্মদ ইসরাতের নির্দেশেই ভারতে অনুপ্রবেশ। অসম এবং বাংলায় স্লিপার সেল তৈরির ছক কষছিল ধৃত জঙ্গি। বাংলাদেশ এবং পাকিস্তানের একাধিক জঙ্গির সঙ্গে যোগাযোগ ছিল মোহাম্মদ সাদ রাদির, এরকম একাধিক তথ্য সামনে আসছে। আমি শুরুতেই ব্রিগেডিয়ার দেবাশিস দাসের কাছে এই নিয়ে আসতে চাইবো। এক তো হচ্ছে ব্রিগেডিয়ার দাস, অসম পুলিশের হাতে এই যে 8 জন জঙ্গি গ্রেফতার হয়েছে, মুর্শিদাবাদে তার মধ্যে 2 জন রয়েছে। কয়েকদিন আগে বাংলাদেশের তরফে জানানো হলো যে প্রায় 174 জন জেএমবি সহ বিভিন্ন জঙ্গি সংগঠনের তারা কিন্তু বাইরে ঘুরে বেড়াচ্ছেন, যার মধ্যে 70 জন কুখ্যাত জঙ্গি রয়েছেন। এদের মধ্যে কতজন সীমান্ত পেরিয়ে ফেক ডকুমেন্ট দিয়ে অরিজিনাল পাসপোর্ট নিয়ে এই দেশে এই রাজ্যে ঘুরে বেড়াচ্ছে আমরা কেউ জানি না। তাদের কতজন স্লিপার সেল তৈরির পরিকল্পনা নিয়ে এসেছে আমরা কেউ জানি না। এইটা কতটা উদ্বেগের বলে আপনার মনে হচ্ছে? আমি বলছি ইন্টারনাল অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য, সিকিউরিটির জন্য। দেখুন, এটা প্রচন্ড উদ্বেগের ব্যাপার, কারণ ভারতবর্ষ এই মুহূর্তে তাদের একটি বন্ধু রাষ্ট্রকে দেখতে শত্রুতে পরিণত হয়ে যেতে। বাংলাদেশ ভারতবর্ষের সাথে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল, এখন সেটা এমন জায়গায় দাঁড়িয়েছে যে বাংলাদেশ তাদের সব থেকে বড় শত্রু যারা ছিল পাকিস্তান, তাদের সাথে মিত্রতার হাত বাড়িয়েছে। আজকে এই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন ইজিপ্টে D8 সামিটে, এবং এই ব্যাপারটা দেখাচ্ছে যে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, তুর্কির দিকে ঘুরছে, পাকিস্তানের দিকে ঘুরছে। এবং পাকিস্তানের কাছে প্রক্সি ওয়ারের এক্সপেরিয়েন্স প্রচুর, কিন্তু তারা এখন ফেইল্ড স্টেট। ভারতের সাথে লড়াই করতে করতে তারা নিজেদের শক্তি ক্ষয় করে ফেলেছে। এবার পাকিস্তান চেষ্টা করছে এই বাংলাদেশের মাঝখান দিয়ে যদি নর্থ ইস্টে কিছু করা যায়। এবং বাংলাদেশে যে এখন ক্ষমতায় আছে যারা, তাদের মধ্যে জামাত, তারা কমপ্লিট জুডিশিয়ারি ব্যাপারটাকে নিয়ে নিয়েছে। এবং 2 দিন আগে উলফার যিনি চিফ ছিলেন পরেশ বড়ুয়া, তার মৃত্যুদণ্ড ছিল বাংলাদেশের কোর্টে, তাকে এখন লাঘব করে দেওয়া হয়েছে, মৃত্যুদণ্ডটা অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে। এবং আরো 8 জন ছিল যারা মৃত্যুদণ্ড পেয়েছিল, তাদের বেকসুর খালাস দেওয়া হয়েছে। এবং সেই মৃত্যুদণ্ডের এই যে কেসটা ছিল, এটা ভারতের বিরুদ্ধে 10 ট্রাক লোড অস্ত্র, যেটা কি নর্থ ইস্টের ইনসার্জেন্সির জন্য, আসাম, মণিপুর, মিজোরাম, মেঘালয় ইনসার্জেন্সির জন্য
পাঠানো হচ্ছিল, লক্ষ লক্ষ কার্তুজ এবং অনেক অনেক গ্রেনেড, রকেট লঞ্চার, এগুলো। এই কেসটি 2004-এ হয়, 2014 সালে ডিসিশন হয়। 3 দিন আগে 2024 সালে বাংলাদেশের হাইকোর্ট থেকে এদেরকে প্রায় মানে একটা ক্লিন চিট দিয়ে দেয়। এটা একটা এনকারেজমেন্ট বাংলাদেশের, যে যারা ভারতের ইন্টারনাল সিকিউরিটি প্রবলেমস করছে, তারা যদি এখন আমাদের এখানে চায়, আবার সেই ক্যাম্পগুলো করতে চাইবে, যে কামগুলো একসময় ভারত বাংলাদেশ সম্পর্কে শেষ করে দেওয়া হয়েছিল। অত্যন্ত উদ্বেগের এগুলো। বাংলাদেশের থেকেও বেশি উদ্বেগ খুব পশ্চিমবঙ্গের, কারণ আসামে যদি কোনো বাংলাদেশি টেররিস্ট ঢুকে পড়ে, তাদের অতটা আইডেন্টিফাই করতে ডিফিকাল্ট হয় না। কিন্তু পশ্চিমবঙ্গে যেহেতু আমাদের ডেমোগ্রাফিটা বাংলাদেশের সঙ্গে সিমিলার, ভাষা সিমিলার, ফলে যেটা আমরা বলি মার্জিং উইথ দ্য সিভিল পপুলেশন, সেটা ওদের পক্ষে খুব সহজলভ্য হয়ে যায়। এবং তারা বর্ডার ক্রস করেছে, পাসপোর্ট দিয়ে আসুক বা নৌকা করে আসুক বা বিএসএফ এর মাঝখান দিয়ে কাঁটাতার পেরিয়ে চলে আসুক, তাদের পক্ষে একটা ভীষণ সহজ ভাব হয়ে যায় এখানে সব রকম ডকুমেন্ট হাসিল করবার, যেটা আপনাদের চ্যানেলে আমরা গত 2 দিন ধরে দেখছি। যে পাসপোর্ট, এবার পাসপোর্টের ব্যাপারে একটা ছোট্ট কথা বলতে চাই। পাসপোর্ট কিন্তু ইন্ডিয়াতে থাকার জন্য না, ইন্ডিয়াতে থাকার জন্য তারা আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড অতি সহজে জোগাড় করতে পারে। পাসপোর্ট হচ্ছে বিদেশে পালিয়ে যাওয়ার জন্য, এখানে বম ব্লাস্ট করে, নাশকতা করে। পাসপোর্ট হচ্ছে বিদেশ থেকে ট্রেনিং নিয়ে আবার ইন্ডিয়াতে ফেরত আসবার জন্য, এখানে আবার নাশকতা করবার জন্য। পাসপোর্ট হচ্ছে নিজের আইডেন্টিটিটাকে বদলে দেওয়ার জন্য, যে যদি কখনো কোনো দেশে ধরা পড়ে তারা কোনো নাশকতার কাজে, তাহলে তারা ইন্ডিয়ান টেররিস্ট হিসেবে ধরা পড়বে, বাংলাদেশি বা পাকিস্তানি টেররিস্ট হিসেবে না। আমাদের দরকার আছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী একসাথে মিলে, সমস্ত ইন্টেলিজেন্স রিসোর্স মিলে রাজনীতির ওপারে গিয়ে দেশের সুরক্ষার জন্য একসাথে কাজ করবার, এবং ত্রাহি হয়ে যাওয়া উচিত এয়ারপোর্ট, কাস্টমস এবং লোকাল পুলিশ এবং সেন্ট্রাল পুলিশ, সবকটা ডিপার্টমেন্টে। না, আপনি একদম সঠিক কথা বলেছেন। আমার দর্শকদের এখানে স্মরণ করিয়ে দেওয়া দরকার, এই যে পার্ক স্ট্রিটের হোটেল থেকে যে সেলিম মাতব্বরকে গ্রেফতার করেছিল পুলিশ, প্রায় 2 বছর ধরে সে এখান থেকে যাওয়া আসা করছিল বলে জানা যায়। প্রাক্তন বিএনপি নেতা, তার 2টো ঠিকানার কথা বলা হয়েছিল, একটা তো দিল্লির ছিল, আরেকটা দেখানো হয়েছিল সে রাজস্থানে তার জন্ম। ফলে বাংলাদেশের বাসিন্দা কিভাবে নাম বদলে, তার পরিচয় বদলে, জন্মস্থান বদলে এখানে থাকছিল, এবং সেটা কারুর নজরদারির মধ্যে এতদিন কেন পড়েনি, এইটাও কিন্তু সেই ইন্টারনাল সিকিউরিটি জায়গা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এইবার আসামের যে বিষয়টা আমি আপনাদের সামনে রাখলাম, যে 8 জন জঙ্গিকে গ্রেফতার করেছে আসাম পুলিশের অপারেশনে, আসাম পুলিশের ডিজি কি বলছেন একবার দেখুন এই নিয়ে। हमको इन्फॉर्मेशन मिला था अबाउट द इन्फिल्ट्रेशन ऑफ अ एजेंट फ्रॉम बांग्लादेश, जो एबीटी का एजेंट था, अंसारुल बंगला टीम। अंसारुल बंगला टीम इज एन एफिलिएट ऑफ AQIS, अल कायदा इन द इंडियन सबकॉन्टिनेंट, विच इज अ ग्लोबल टेररिस्ट ऑर्गेनाइजेशन। उसको एनालाइज करते हुए बाकी ऑपरेशन लॉन्च हुआ। सर, ये जो मोहम्मद सद रदी वेस्ट बंगाल होके केरला गए थे, उसके पास आईडी प्रूफ कुछ मिला आप लोगों को कि वो भी फेक था, पासपोर्ट और आधार कार्ड और कुछ? नहीं, जो आपने पढ़ा है उसमें वही है, दैट व्हाट वी हैव फाउंड विद हिम इज सर्टेन सर्टिफिकेट्स ऑफ बांग्लादेश रिलेटेड टू हिम, एंड हिज बांग्लादेश नेशनल कार्ड वो मिला है उसके एसोसिएट के पास। प्रेस रिलीज में क्लियरली लिखा है। We have just picked up the boys. They have been brought to Assam today. They were indoctrinating people and looking for like-minded people to recruit. मुर्शिदाबाद और फलाकाटा में, और मुर्शिदाबाद से 2 आदमी भी अरेस्ट हुए हैं। ऑपरेशन प्रभात, that is the strike against jihadi elements, is still on. Now that we have got the basic structure of the network, अब इसकी बाकी क्या कड़ियां हैं, इसके आगे क्या कनेक्शंस है, वो अब इंटेरोगेशन और जो पेन ड्राइव और बाकी इनके टेलीफोन्स और डिवाइसेस मिले हैं, उनकी एनालिसिस से पता चलेगा। मुनीरुल शेख और मोहम्मद अब्बास अली जो मुर्शिदाबाद हरिहरपाड़ा से गिरफ्तार हुआ है, तो ये दोनों का क्या रोल था? ये दोनों क्या स्लीपर सेल थे कि ये लोग एक्टिव मेंबर ऑफ एबीटी थे, क्या थे, थोड़ा अगर बताएंगे तो। स्लीपर सेल या एक्टिव मेंबर में जो आप फर्क ढूंढ रहे हैं, दोनों वेरी मच इनसे एसोसिएटेड थे, एंड दे हैव बीन पिक्ड अप फॉर देयर वर्क एंड एसोसिएशन विद द बांग्लादेशी इन्फिल्ट्रेटर। सो बाकी डिटेल्स अभी वी विल नॉट बी शेयरिंग, बिकॉज वी आर वर्किंग ऑन द फर्दर लिंक्स ऑफ द इन्वेस्टिगेशन।
দেখুন এরই মধ্যে এই যে ছবি পোস্ট করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ অত্যন্ত ইঙ্গিতপূর্ণ এবং কতটা উদ্বেগজনক সেটা নিয়েও প্রশ্ন উঠছে। তার কারণ একেবারে ডি সামিটে যোগ দিয়ে বন্ধু ইউনুসের সঙ্গে গঠনমূলক আলোচনা হয়েছে এই বলে পোস্ট করছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এই যে ছবি পোস্ট করেছেন দেখতে পাচ্ছেন আপনারা, সেখানে একেবারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তারা হাসি মুখে করমর্দন করছেন এবং দেখতে পাচ্ছেন আলিঙ্গনবদ্ধ অবস্থায় তাদের ভিডিও সামনে এসেছে। টুইট করেছেন, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং তারপর একদম নিচের দিকে যদি দেখেন দুই দেশের জাতীয় পতাকা, মাঝে করমর্দনের একটা ইমোজি। আমি বলছি এখানে অভ্র মূল বিষয় হচ্ছে বাংলাদেশের পাকিস্তান প্রীতি। কয়েকদিন আগে পাকিস্তানের এক কট্টরপন্থী নেতা এইটা পর্যন্ত বলতে শোনা গিয়েছে যে আমাদের পরমাণু বোমা, নিউক্লিয়ার বোমা সেটা বাংলাদেশের। ফলে ভারত বিরোধিতায় কি দুই দেশকে এক জায়গায় নিয়ে আসছে? ভারতের ক্ষেত্রে এটা কতটা উদ্বেগী? বাংলাদেশের নতুন পিতৃস্থানীয় জায়গায় এখন পাকিস্তান চলে গেছে, খুব ভালো কথা, কিন্তু বাংলাদেশিরা যেন এটা না বলে যে পাকিস্তান আমাদের হাতেই কিন্তু 1971-এ হেরে গেছিল, কার্গিল ওয়ারেও হেরেছে এবং সার্জিক্যাল স্ট্রাইক আমরা পাকিস্তানের ভেতরে ঢুকে গিয়ে করে এসেছি। তো যাই হোক, সেটা অন্য কথা, কিন্তু এখন প্রেক্ষাপটটা বুঝতে হবে। বাংলাদেশের একজন বড় আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ যাকে নিয়ে আপনারা নিউজ করেছেন, শাহিদুজ্জামান, ওখানের একটা আলোচনা সভায় বসে উনি আজিত দোভালকে বলছেন ইন্টারন্যাশনাল সন্ত্রাসবাদী। তারপর উনি বলছেন আমাদের অস্তিত্বের একমাত্র উপায় হচ্ছে ভারতের ভাঙন। এটা হচ্ছে ওখানকার যারা ইন্টারিম সরকারের দায়িত্বে আছে বা ঘনিষ্ঠ তাদের মানসিকতা। কিন্তু আরেকটা ভয়ঙ্কর দিক যেটা উঠে এলো যে এবিটির 8 জন সদস্যকে ধরা হয়েছে। এবিটির নেতা হচ্ছে জসিমউদ্দিন রহমান। জসিমউদ্দিন রহমানিকে এই ইন্টারিম সরকার বাংলাদেশে ক্ষমতায় আসার পর জেল থেকে ছেড়ে দিয়েছে এবং তার একটা ভিডিও বার্তা কিন্তু কিছুদিন আগে এসছে যেখানে এই জসিমউদ্দিন রহমানি নামক লোকটি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে ডিরেক্ট অ্যাড্রেস করে বলছেন যে পশ্চিমবঙ্গকে ভারতের থেকে আলাদা যেন করা হয়, এই দায়িত্ব নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমি বলছি এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তৃণমূল সরকার এই যে পোরাস বর্ডার রয়েছে 2200 কিলোমিটার, সেখানে এখনো কেন 72টা আউটপোস্টের জায়গা দিচ্ছে না বলুন তো? কি ভেস্টেড ইন্টারেস্ট? আর 20 থেকে 22 অব্দি, জাস্ট 10 সেকেন্ড, 22 অব্দি আল কায়দা জামাত একাধিকবার এদের জঙ্গি ধরা পড়েছে আমাদের রাজ্য থেকে, কিন্তু আমাদের রাজ্যে এসকেপ অন্য রাজ্য থেকে ধরে নিয়ে গেছে। এই প্রেক্ষাপটে এই যে বর্ডার দিয়ে যে অনুপ্রবেশের কথা বলা হচ্ছে, এই বর্ডার তো শুধুমাত্র বাংলায় নেই, পশ্চিমবঙ্গে নেই, এই বর্ডার একই সঙ্গে ত্রিপুরায় রয়েছে, আসামে রয়েছে। এইটা প্রাইমারি, না না সব ঠিক আছে, প্রাইমারিলি এই কথাটা বললেন, তাহলেও এই যে এতটা বারবার করে যে ঢুকছে, বারবার করে যে অনুপ্রবেশ ঘটছে, অতি সম্প্রতি আমরা দেখতে পেয়েছি যে দিল্লি থেকে 42 জন তারা পাসপোর্ট দিয়ে ধরা পড়েছে। সুতরাং শুধুমাত্র এটাকে যদি মানে এটাকে ট্যাগিং করে, এটা তো বিজেপির সম্পূর্ণ একটা, কোথায় জসিমউদ্দিন রহমান একেবারে বিজেপি কৌশলগতভাবে চাইছে এখানে মেরুকরণের রাজনীতি করতে। সেই মেরুকরণের রাজনীতি করবার জন্য তারা বারবার করে এইখানে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারকে তারা কালিমালিপ্ত করবার জন্য তারা এইখানে এটাকে ট্যাগিং করছে। কোথাও জিনিস হয়নি, যদি তারা কেউ বলে থাকে তার দায়িত্ব, তার দায়িত্ব কোন জসিমউদ্দিনকে বলে দরকার নেই, তার দায়িত্ব, তার দায়িত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা কি করছেন? আমি আমার অতিথিদের কাছে আসবো, কিন্তু নিঃসন্দেহে আমি আবার বলছি যেটা ব্রিগেডিয়ার দাস বলছিলেন, যেভাবে জঙ্গি অনুপ্রবেশের ঘটনা ঘটছে এবং গ্রেফতার হচ্ছে, আমি আবার বলছি ইন্টারনাল সিকিউরিটির কাছে প্রেক্ষিতে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উদ্বেগজনক। দেখুন, পাসপোর্ট জালিয়াতির একটা চক্র একের পর এক তার পর্দাফাঁস কিন্তু আমাদের রাজ্যে হচ্ছে। এখন এই ভুয়ো পাসপোর্ট কাণ্ডের কিংপিনকে 5 জনের এখনো পর্যন্ত গ্রেফতার করেছে পুলিশ, 5 জনকে, কিন্তু এদের মাথাকে কতজন বাংলাদেশের হাতে পৌঁছে গিয়েছে এই ভুয়ো পাসপোর্ট? শুধুমাত্র বেহালার দীপঙ্কর দাসের থেকে মিলেছে বিপুল পরিমাণে জাল নথি, জাল পাসপোর্ট এবং ভুয়ো নথি মিলিয়ে মোট 3000 ডকুমেন্ট উদ্ধার করা হয়েছে। পাওয়া গিয়েছে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের জাল সিল। হরিদেবপুরের একটি ট্রাভেল এজেন্সির অফিসে কাজ করতেন এই দীপঙ্কর, কিন্তু ট্রাভেল এজেন্সির মালিকের কোনো খোঁজ নেই। এর আগে পাসপোর্ট জালিয়াতির মামলায় 4 জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের জেরা করে মেলে বেহালার এই দীপঙ্কর দাসের নাম। শুধুমাত্র কলকাতা থেকে এত জাল নথি মিললে গোটা রাজ্যের কি অবস্থা, এইটা হচ্ছে সবথেকে বড় আশঙ্কার জায়গা। আমি এইখানে ব্রিগেডিয়ার দাসের কাছে যাব, এইটা কতটা আপনাকে ভাবাচ্ছে ব্রিগেডিয়ার দাস? দেখুন, পাসপোর্ট হচ্ছে সব থেকে বড় ডকুমেন্ট, মানে একজন ভারতীয় নাগরিকের প্রমাণ। আমাদের দেশে তার আধার কার্ড, তার ড্রাইভিং লাইসেন্স, তার অন্যান্য প্যান কার্ড এগুলো হয়, কিন্তু সে যখন বিদেশে যায় একমাত্র প্রমাণ যে সে ভারতবর্ষের নাগরিক তার পাসপোর্ট, এবং এই ডকুমেন্টটা স্বাভাবিক কারণেই পাওয়াটা দুষ্কর হয়ে ওঠে।
এবং বারবার রিনিউ করতে হয়, সময়সীমা থাকে। এবং আমি দেখেছি যে অনেক সময় অনেক সাধারণ মানুষকে পাসপোর্ট পেতে অনেক কাঠখড়ো আগে পোড়াতে হতো, এখন সিস্টেমটা অনেক সুবিধাজনক হয়ে গেছে। কিন্তু এই যে চক্রটা গড়ে উঠেছে, তারা যে টাকার মূল্যটা আপনারা দেখাচ্ছেন সেটা তো নেহাত কম না, 2 থেকে 5 লক্ষ টাকা। তার মানে কেউ যদি 20টা পাসপোর্ট একটুখানি করে দেয় এদিক ওদিক, তো 1 কোটি টাকার মালিক হয়ে যাবে। তো আপনার এই প্রলোভনটার জন্য সরকারি অনেক ডিপার্টমেন্ট, বেসরকারি ডিপার্টমেন্ট এবং কিছু সাধারণ মানুষ তারা এটাতে করছে এবং অতি বড় একটা দেশের সাথে দেশদ্রোহিতা করছে। কিন্তু কষ্টের কথাটা যেটা, যে এই ক্রাইম গুলো ধরা পড়বার পরে সেরকম ভাবে কিন্তু কোনো অ্যাকশন হবে না। ম্যাক্সিমাম পেনাল্টি যেগুলো এইগুলোর জন্য, এটাতে এরা কিছুদিন পরে হাজত থেকে ছাড়াও পেয়ে যাবে এবং তারা আবার শুরু করে দেবে। আমাদের দরকার আছে এই ব্যাপারে আরো সিরিয়াসলি নেওয়ার, আইন বদলানোর। একদম সঠিক কথা বলেছেন ব্রিগেডিয়ার সাহেব। আরও সিনসিয়ারলি, সেটা কেন্দ্রীয় সরকার হোক, রাজ্য সরকার হোক, পলিটিক্যাল অ্যাসপেক্টকে বাদ দিয়ে পাসপোর্ট এবং যেসব ডকুমেন্টসগুলো যেগুলোকে আমরা কেওয়াইসি বলি ভারতবর্ষে, সেই কেওয়াইসি ডকুমেন্টসগুলো যাতে এই ধরনের ইললিগাল ইমিগ্রেন্টস বা অন্য ধরনের বেআইনি কাজ করে যেসব মানুষ বেআইনিভাবে এপারে চলে আসে তারা করায়ত্ত না করতে পারে, তারা যেন কোনোভাবে এইগুলো পাওয়ার সহযোগিতা আমাদের প্রশাসনের কারুর থেকে না পায়, এটা কেন্দ্রীয় সরকারের যেরকম দেখা উচিত, রাজ্য সরকারেরও ভেরিফিকেশন সঠিকভাবে হতো। ফেক ডকুমেন্ট দিয়ে যে অরিজিনাল পাসপোর্ট বানানো হচ্ছে, এটা কি সেখানেই ধরা পড়ে যেত না? আমি আমাদের একজন রাজনৈতিক সহকর্মীর ঘটনা জানি। পুলিশ তাকে একটা আন্দোলনে অংশগ্রহণ করার জন্য মিথ্যা মামলা দিয়েছিল বলে সে পাসপোর্টটাই পাচ্ছে না এবং তার কর্মসংস্থানের একটা বড় সমস্যা হচ্ছে। আর সেখানে দাঁড়িয়ে এই যে আপনারা যা দেখাচ্ছেন, বাংলাদেশের অস্থিরতা আমাদের ইন্টারনাল সিকিউরিটির জন্য অত্যন্ত বড় বিপদ। এটা আমরা শুধু বুঝি তাই নয়, গোটা দেশের সরকার এটা বোঝে। তারপরেও দাঁড়িয়ে এই যে বাংলাদেশের এমপি তিনি এখানে খুন হলেন পশ্চিমবাংলায়, খাগড়াগড়ে বিস্ফোরণে বাংলাদেশ যোগ ছিল, ত্রিপুরার করিডোর হিউম্যান ট্রাফিকিংয়ের জন্য এটা বিরাটভাবে ব্যবহার করা হচ্ছে। এখন বাংলাদেশের ভিসা নিয়ে 2 দিন আগের খবরের কাগজের নিউজ যে বাংলাদেশের মানুষ ভারতবর্ষের ভিসা নিয়ে বিদেশে চাকরি করছে। আমি বলছি বাংলাদেশের অস্থিরতা, ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্র বিপদে পড়লে কি হয় তার একটা উদাহরণ। কিন্তু তারপরেও শিক্ষা নিয়ে এখন আমি একটা উদাহরণ, একটা কথা বলতে চাই যে পাকিস্তান নিয়ে গোটা দেশে যে উস্কানি তৈরি করার সুযোগ আছে, বাংলাদেশ নিয়ে সেটা গোটা দেশে নেই। পশ্চিমবাংলা নিয়ে এই উস্কানি তৈরি করা সম্ভব বলে দেশের সরকার কি বাংলাদেশ নিয়ে একটু নিরুত্তাপ কম? এইবারে নিঃসন্দেহে এই যে ফেক পাসপোর্টের যে চক্রের বিষয়টা সামনে এসেছে, তদন্তে আর কি তথ্য উঠে আসে, নিঃসন্দেহে সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত আলোচনা এই পর্যন্ত। সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক এবিপি আনন্দে।